জাঙ্কুক হসপিটাল থেকে কল পেয়ে সোজা হাসপাতাল চলে গেল। হাসপাতাল গিয়ে দেখল সাদা ধবধবে বিছানার উপর দুর্বল একটি নিস্তেজ শরীর পড়ে আছে। জাঙ্কুক গিয়ে ইয়নের পাশে বসল। জাঙ্কুক ইয়ন এর দিকে তাকিয়ে দেখল তার চোখ থেকে অনবরত জল পড়ছে। জাঙ্কুককে দেখে ইয়ন উঠে বসতে চাইল, কিন্তু পারল না। পাশ থেকে একজন নার্স এসে তাকে ধরে বসিয়ে দিল। জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে ইয়ন বলল, আমি জানি পুলিশ, আপনি এখানে কী জন্য এসেছেন। পুলিশ শব্দটা শুনতেই জাঙ্কুকের মনে অজান্তেই তের মুখটা ভেসে ওঠে, কারণ তেই তো একমাত্র যে কিনা জাঙ্কুককে পুলিশ, সুন্দর বেটা মানুষ, আরও কী সব আনকমন নামে ডাকে। যদিও প্রথম প্রথম এই ডাকগুলো জাঙ্কুককে অনেক বিরক্ত করতো ও শুনতে ভালো লাগতো না, কিন্তু এখন অতটাও খারাপ লাগে না, বরং ভালোই লাগে। তার মনে হয় এমন কেউ আছে যার কাছে সে ভিন্ন ভিন্ন নামের একটা স্পেশাল মানুষ। জাঙ্কুকের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ইয়ন আবারও বলল, আচ্ছা, আমার বোন মারা গেছে তাই না? আপনি তো সেটাই বলতে এসেছেন। আমার বোন নাইট ক্লাবে নাচ করতো, অনেক নামকরা ছিল। ডক্টর আর নার্সদের কাছ থেকে আমি শুনেছি ওর মৃত্যুর কথা। সবাই ছিছি করছে আর বলছে সমাজ থেকে নাকি একটা নোংরা কিট দূর হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন পুলিশ, আমার বোনটা স্বেচ্ছায় এই পথে আসেনি। ওরও সুন্দর একটা সংসার ছিল, যে মানুষটাকে ও ভালোবেসেছিল, নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছিল, নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রাখতে চেয়েছিল। কিন্তু সেই মানুষটাই ওকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাতের প্রজাপতি হিসেবে বিক্রি করে দিয়েছে। জাঙ্কুক বলল, ও আচ্ছা, আপনি তো এখন পুরোপুরি হাসপাতালে একা, আপনার স্বামী, পরিবার পরিজন। এটুকু বলতেই মহিলাটা জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলল, কষ্ট মাখা একটা হাসি দিয়ে বলতে শুরু করলো, আমি তো আমার নিজের পায়েই কুড়াল মেরেছি। স্বামী, 6 বছরের একটা ছোট্ট ফুটফুটে পরীর মতো মেয়ে রেখে চলে এলাম সংসার ছেড়ে। সুখের সংসার ছিল আমার, অনলাইনে একটা ছেলের প্রেমে পড়লাম, আর আমার স্বামী আর আমার ওই ফুটফুটে পরীটার কাছ থেকে একটু একটু করে দূরে সরে এলাম। দূরত্বটা আস্তে আস্তে বাড়তে লাগলো। স্বামী সন্তানের প্রতি মায়া, সংসারের প্রতি মায়া আস্তে আস্তে কমতে লাগলো। এক পর্যায়ে আমি ওদের সবার মায়া ত্যাগ করে ঘর থেকে টাকা, স্বর্ণ গয়না যা ছিল সব কিছু নিয়ে লুকিয়ে রাতে বাড়ি থেকে বেরিয়ে আসি আর সেই লোকটার কাছে চলে যাই। কিন্তু আমার ভাগ্যটা যে ভালো ছিল না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেলাম। ওখানে গিয়ে জানতে পারি সেই লোকটা আসলে একটা চিট। ওনার কাজ হচ্ছে মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের টাকা পয়সা সব কিছু হাসিল করা। আমি যখন লোকটার কাছে যাই, আমার সব কিছু নিয়ে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এত সব সত্যি জানার পর আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব, কোথায় যাব। স্বামীর সংসারে ফিরে যাব? না, সেটা কিভাবে সম্ভব? আমি এমন কাজ করেছি যে সেখানে ফিরে যাওয়ার কোনো মুখই আমার নেই। তাই আর কিছু ভাবতে পারলাম না। তখন নিজের কাছে মনে হচ্ছিল আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তাই আর বেশি কিছু না ভেবে সেদিন রাতেই গিয়েছিলাম ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করার জন্য। কিন্তু জানি না আল্লাহ তাআলা আমার কোন ভালো কাজের জন্য সেদিন আমার কাছে পাঠিয়েছিল যিশুকে। ও নাইট ক্লাব থেকে ডান্স করে ফিরছিল আর আমাকে ব্রিজের উপর দেখে তাড়াতাড়ি গিয়ে আমাকে সেখান থেকে নামিয়ে বাঁচিয়ে নেয়। আর সেই দিন থেকেই ও আমাকে ওর নিজের বোনের পরিচয় দেয়। ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউই নেই। যখন জানতে পারলাম এই মরণ ব্যাধি রোগটা আমাকে আক্রমণ করেছে, তখন থেকে আমার সমস্ত চিকিৎসার খরচ ওই বহন করে এসেছে। কিন্তু এখন তো ও আর রইল না। এখন আমাকে বিনা চিকিৎসায় পচে মরতে হবে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ আমি যে একজন পাপী। আমার মতন নিকৃষ্ট স্ত্রী, নিকৃষ্ট মা, এমন একটা মানুষকে কুকুরে ছিঁড়ে খাওয়া উচিত। এটা হলো আমার সেই সুন্দর সংসার, হাজবেন্ড আর পরীর মতো মেয়েটাকে ছেড়ে আসার শাস্তি। আমি তখন নিজের সুখের কথা চিন্তা করে আমার ওই ছোট্ট পরীটাকে ছেড়ে এসেছিলাম। যেই বয়সে আমার পরীটার মায়ের ভালোবাসা, আদর, যত্ন পেয়ে বড় হওয়ার কথা ছিল, সেই বয়সে আমি তাকে ছেড়ে চলে এসেছিলাম। আমার তাদের কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখ নেই। খুব দেখতে ইচ্ছে করে আমার পরীটাকে। না জানি কোথায় কেমন অবস্থায় আছে আমার পরীটা। বলেই মহিলাটি অঝরে কান্না করতে লাগলো। জাঙ্কুক মহিলার কান্না শুনে বলল, আরে আরে আন্টি, আপনি আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। কে বলেছে আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন? আমি আপনার চিকিৎসা করব, আপনাকে ভালো হসপিটালে ভর্তি করব। আপনি আপনার পরিবার ছাড়া থাকবেন না, আপনি আমার পরিবারে থাকবেন। আমার ফ্যামিলির সাথে একই পরিবারে আপনাকেও আমি রাখবো। আপনি টেনশন করবেন না আন্টি। মহিলাটি বলল, কি বলছো বাবা তুমি? আমি যে একটা পাপী, আমার সারা শরীর জুড়ে পাপ ভর্তি, আর আমাকে কিনা তুমি তোমার পরিবারে আশ্রয় দিবে? জাঙ্কুক বলল, না আন্টি, এটা আপনি ঠিক বলেননি। মানুষ মাত্রই ভুল, আর আমাদের মানুষদের উচিত হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া। আর আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনার ভিতরে সেটার অনুশোচনার সৃষ্টি হয়েছে, এটাই তো অনেক। আমি ডক্টরের সাথে কথা বলবো, আপনাকে ভালো হসপিটালে অ্যাডমিট করব।
আমি চেষ্টা করব আপনাকে সুন্দর একটা জীবন উপহার দেওয়ার। আচ্ছা আন্টি, আপনি এখন রেস্ট করুন, আমি এখন আসছি। জাংকুক রাতে বাসায় এসে দেখলো তে রুমের কোথাও নেই। হঠাৎ জাংকুকের সকালের কথাটা মনে পড়ে গেল। জাংকুক বুঝতে পেরেছে তে ভয়ে আর জাংকুকের রুমে আসেনি। কেন জানি জাংকুকের রুমটা ফাঁকা ফাঁকা লাগছিল। জাংকুক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এলো আর দেখলো জিন বেগম আর সুজি খালা রান্না করছে। জিমিন টিভি দেখছে। জাংকুক একটু এগিয়ে গিয়ে রান্নাঘরের ভিতর ঢুকে ওর মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর জিজ্ঞাসা করলো, আমি কি রান্না হচ্ছে? জিন বেগম জাংকুকের এহেনো কাজে বিরক্ত হয়ে জাংকুককে ছাড়িয়ে দিয়ে বলল, তোর স্বভাব আর পাল্টালো না জাংকুক। যেই বয়সে বউকে জড়িয়ে ধরে ডিস্টার্ব করার কথা, সেই বয়সে এসে এখনও আমাকে জড়িয়ে ধরে বিরক্ত করিস। শোন, আমি অন্য মায়েদের মতো না যে ছেলের বিয়ে হওয়ার পরও ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখবো। যা, মেয়েটা আমার রুমে আছে, গিয়ে ওকে জড়িয়ে ধরে ডিস্টার্ব কর। আমাকে দয়া করে এখন রেহাই দে বাবা। জাংকুক কখনোই আশা করেনি ওর মা ওকে এইভাবে কোনো কিছু বলবে। জাংকুক লজ্জা নিয়ে মাথা চুলকোতে চুলকোতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ও উপরে যাওয়ার সময় দেখলো জিমিন ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। জাংকুক একটু রেগে বলল, ওই গাধি, টিভি দেখছিস তো টিভির দিকে খেয়াল দিবি, এদিকে তাকিয়ে আছিস কেন আর হাসছিস কেন তুই? জিমিন বলল, একদম ঠিক হয়েছে, মা তোমাকে বকা দিয়েছে না, ভালোই করেছে। মাকে গিয়ে ডিস্টার্ব করছে, বউ আছে, যাও বউকে গিয়ে ডিস্টার্ব করো। জাংকুক বলল, বেশি পেকে গেছিস না, আসলে একটা থাপ্পড় মারবো। জিমিন বলল, আরে যাও যাও, ভাবি উপরে আছে। তো জাংকুক আর বেশি কথা বাড়ালো না, ও সোজা জিন বেগমের রুমে চলে গেল। সেখানে গিয়ে জাংকুকের পা দুটো থমকে গেছে। তেকে দেখে ওর হার্টবিট বেড়ে গেছে। তে একটা লাল কালার কুর্তি পরে আয়নার সামনে দাঁড়িয়ে তার এক হাত দিয়ে হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো আঁচড়ানোর চেষ্টা করছে। জাংকুকের এক মুহূর্তে মনে হলো যে তার সামনে সদ্য ফোটা একটি লাল গোলাপ দাঁড়িয়ে রয়েছে, যার সৌন্দর্য পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। জাংকুক মন্ত্রমুগ্ধের মতন এক পাও করে তের কাছে এগিয়ে গেল। তের হাত থেকে চিরুনি নিয়ে আলতো হাতে তের চুলগুলো আঁচড়াতে শুরু করলো। সে ভুলে যায় তের চুলগুলো কেটে আর্মি কাটিং করে দেওয়ার কথা। জাংকুক বলল, এই মেয়ে, চুমু খাবে নাকি? তে বলল, না না। জাংকুক বলল, তাহলে এত মোছামুছি করছো কেন? দেখছো তো আমি তোমার চুলগুলো আঁচড়ে তোমাকে সাহায্য করছি। তে বলল, আরে সুন্দর বেটা মানুষ, আমার না সুসুরি লাগছে, আর আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার, আমি আমার নিজের চুল নিজেই আঁচড়ে নিতে পারবো। তের এই কথা শুনে জাংকুক বলল, আচ্ছা তোমার কি সকালের কথা মনে আছে? যদি মনে থাকে তাহলে চুপচাপ দাঁড়াও, আর যদি না মনে থাকে তাহলে আমার কাজটা না করতে দেওয়ার জন্য তোমাকে চুমু খাবো, আর সেটাও গলায় আর কাঁধে না, সোজা তোমার ঠোঁটে। তাই আমার কাজটা আমাকে ঠিকমতো করতে দাও, আমি যা করছি চুপচাপ দেখো। তে ঠোঁটে চুমু দেওয়ার কথাটা শুনে তড়িঘড়ি করে জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলল, হায় আল্লাহ, তাহলে আমি কি পোয়াতি হয়ে যাব? জাংকুকদের এই বোকা কথা শুনে ওর কাশি উঠে যায়। জাংকুক নিজেকে সামলে নিয়ে বলল, আরে গাধি, চুমু খেলে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। তে বলল, আপনি বললেন আর আমি বিশ্বাস করে নিলাম। আমি সিনেমাতে দেখেছি নায়ক রাতের বেলা নায়িকার ঠোঁটে চুমু খায়, পরদিন সকালে নায়িকা উঠে গল গল করে বমি করে ভাসিয়ে দেয়, আর কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে নায়িকাকে দেখে বলে দেয় নায়িকা প্রেগনেন্ট। জাংকুক তের লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে তেকে নিজের কাছে এনে বলল, দেখো মেয়ে, এমনি আমার মাথাটা গরম আছে, তুমি এই আলতু ফালতু কথা বলে আমার মাথাটা আর গরম করে দিও না। যদি উল্টোপাল্টা কথা বলো, আর আজকে এমনিতেই তোমার জন্য নাপিতের কাছে আমার মাথা কাটা গেছে, যদি একটা উল্টোপাল্টা কথা বলো তাহলে কিন্তু তোমার এই লম্বা চুলগুলো কেটে আমি আর্মি ছাট করে দিব, এই বলে দিলাম। তে ভয় পেয়ে বলল, না না, আমার চুলগুলো কাটবেন না, আপনি যা বলবেন আমি তাই তাই শুনবো, দয়া করে আপনি আমার চুলগুলো কাটবেন না। জাংকুক বলল, এই তো লাইনে এসেছ, গুড গার্ল। জাংকুক থেকে একটা চেয়ারে বসিয়ে দিল। ওর পকেট থেকে একটি উপন্যাসক তেল বের করে একটা ছোট বাটিতে তেল নিয়ে নিল। আলতোভাবে তেল পুরো মাথায় তেল দিয়ে দিল। তেল দেওয়া শেষ হলে তেল চুলগুলো সুন্দর করে আঁচড়ে বেনি করে দিল। তে ওর খুব ভালো লাগছিল। ও আবেশে ওর নিজের চোখগুলো বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই ওর চোখের সামনে ভেসে উঠল ওর বাবার সাথে কাটানো দিনগুলোর কথা। ওর বাবাও ঠিক একইভাবে ওর মাথায় তেল দিয়ে চুল বেনি করে দিত। ও বাবার কথা মনে পড়তে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জাংকুকের আড়ালেই তে নিজের চোখের পানিগুলো মুছে নিল আর আস্তে আস্তে বলল, আচ্ছা আপনি এত ভালো কেন পুলিশ? তে এত আস্তে কথাটা বলেছে যে জাংকুকের কান অবধি তের কথাটা পৌঁছালো না। জাংকুক যখন তের চুল বেনি করে সুন্দর করে আটকে দিয়েছিল, হঠাৎ তের মাথার উপর একটি উকুন ভেসে উঠল। জাংকুক যেই উকুনটা নিয়ে তের হাতে দিতে যাবে তখনই রুমে আরএম সাহেব প্রবেশ করলো। আর এইরকম একটা দৃশ্য দেখে সে আওয়াজ করে বলে উঠল,
ছি জাঙ্কুক, এটা কোনো পুলিশ অফিসারের কাজ নয়। তুই এই গাইয়া মেয়েটার মাথা থেকে উকুন এনে দিচ্ছিস? হ্যাঁ, তুই আমার ছেলে, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। মনে হচ্ছে তোকে দেখে তুই মেরুদণ্ডহীন পুরুষ। ছি, আমি সারাদিন টেনশন করে মরছি তোদের এই বিয়ের বিষয়টা নিয়ে, না সবাই এটা জেনে যায়। আর তোর তো দেখছি এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এই মেয়েটার সাথে তুই এক ঘরে এক বিছানায় থাকছিস, মেয়েটার সেবা যত্ন করছিস, এখন আবার মেয়েটার মাথা থেকে উকুনও বেঁচে দিচ্ছিস। বাহ, খুব ভালো। আমার মনে হয় না এটা কোনো পুলিশ অফিসারের কাজ। জাঙ্কুক বলল, আপনি যেটা ভাবছেন সেটা নয় বাবা। আর আপনি সব কথায় পুলিশ অফিসার কেন টেনে আনছেন? আমি একজন পুলিশ অফিসার, সেটা বাসার বাইরে। বাসার ভেতরে আমি একজন মানুষ, আর একজন মানুষের উচিত তার আশেপাশে থাকা অসুস্থ মানুষের খেয়াল রাখা। একজন মানুষ আর একজন মানুষের খেয়াল রাখাটাও একটা ডিউটির মধ্যে পড়ে বাবা। আয়ুব সাহেব বলল, কি তুই আমাকে জ্ঞান দিচ্ছিস জাঙ্কুক? এই অশিক্ষিত গাইয়া মেয়েটার জন্য তুই তোর বাবার মুখে মুখে তর্ক করছিস? আমার কি মনে হয় জানিস জাঙ্কুক, তুই আর তোর মধ্যে নেই, বুঝলি? এই মেয়েটা তোকে কালো জাদু করেছে, বশ করেছে তোকে। জাঙ্কুক বলল, বাবা দেখুন, আমি আগেও বলেছি এখনও বলছি, মেয়েটা আমার দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্বটুকুই পালন করছি। আমি আপনার মতোই, মেয়েটাকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি, আর মেনে নিব না কখনো। আরিম সাহেব একটু রেগেই বলল, দেখ জাঙ্কুক, তোর এই সময়টা আমিও পার করে এসেছি। কোনটা ভালোবাসা আর কোনটা দায়িত্ব সেটা আমি খুব ভালোভাবেই বুঝি, তুই সেটা আমাকে বোঝাতে আসিস না। আরিম সাহেবের চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে জিন বেগম, সুজি খালা আর জিমিনও দৌড়ে চলে এসেছে। জিন বেগম হাত মুছতে মুছতে বলল, আরে আরে, বাসায় কি ডাকাত পড়েছে নাকি? আরিম সাহেব জিন বেগমের দিকে তাকিয়ে বলল, বাসায় ডাকাত পড়েনি। জিন বেগম বলল, তাহলে এত চেঁচামেচি হচ্ছে কেন? আরিম সাহেব বলল, যেহেতু চেঁচামেচি শুনেছ সেহেতু তুমি জানো, বুঝতেও পেরেছ কি নিয়ে এখানে চেঁচামেচি হচ্ছে। জিন বেগম বলল, হ্যাঁ বুঝতে তো পেরেছি। আচ্ছা, এখানে জাঙ্কুক তো কোনো ভুল কাজ করেনি। জাঙ্কুক আর কিছু করুক বা না করুক, ও তোমার মতন অমানুষ নয়, বুঝতে পেরেছ? তুমি তো কোনোদিন আমাকে বোঝোইনি, আমার কোনো কাজে সাহায্যও করনি, আর কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খাওনি। আমার প্রেগনেন্সির সময় আমি তোমাকে আমার পাশে পাইনি। সব মেয়েদেরই ইচ্ছে থাকে এই সময়টাতে তার স্বামী তার পাশে থাকুক, তার সাথে মজা করুক, তাকে হাসি খুশি রাখুক, তার ছোট ছোট কাজগুলো করে তাকে সাহায্য করুক, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে তাকে আনন্দে রাখার চেষ্টা করুক। কিন্তু কই, তুমি তো আমার পাশে ছিলে না। ও, পাশে থাকবে কি করে? তুমি তো এটা মনে করো ছেলেরা যদি মেয়েদের কাজে সাহায্য করে তাহলে ছেলেদের জাত চলে যায়, ছেলেরা মেরুদণ্ডহীন পুরুষ হয়ে ওঠে। তুমি হয়তো এটা জানো না যে স্ত্রীর সাথে হাসি দিয়ে কথা বলা, স্ত্রীর সাথে খুনসুটি করা, স্ত্রীর ছোট ছোট কাজে সাহায্য করে তাকে খুশি রাখা সুন্নত। আর কাকে কি বলছি, হাদিসের কথা তো বাদই দিলাম, তুমি তো নামাজই পড়ো না। মৃত্যুর কোনো ভয় তো নেই তোমার। যদি ভয় থাকতোই তাহলে ছেলের এই পবিত্র সম্পর্কটাকে ভাঙার জন্য তুমি দিনরাত ছেলেকে ফোর্স করতে পারতে না। আরিম সাহেব একটু রেখে গিয়ে বলল, জিন তুমি কিন্তু একটু বেশিই কথা বলছো। জিন বেগম একটা তার ছেলের হাসি দিয়ে বলল, তোমাকে বেশি কথা আমি কখনোই বলিনি। এই বাড়ি, ধন সম্পত্তি সব কিছু আমার হওয়া সত্ত্বেও আমি কখনো এগুলো নিজের বলে দাবি করিনি। আমি যদি বেশি কথা বলতাম তাহলে হয়তো তোমার মতন একটা অমানুষের সাথে এতটা বছর সংসার করতাম না। কিন্তু আমি এরকম কিছুই করিনি। কেন জানো? আমার কাছে টাকার চাইতে সম্পর্কের মূল্যটা অনেক বেশি, আর তোমার কাছে সম্পর্কের কোনো মূল্যই নেই। জিন বেগমের কথার প্রতি উত্তরে আরিম সাহেব কিছুই বলল না, সোজা পা ফেলে নিজের রুমে চলে গেল। জিন বেগমও আরিম সাহেবের যাওয়ার দিকে তাকিয়ে চোখ মুছে রান্নাঘরে চলে গেল। সে রাতে আর কারোই খাওয়া হলো না। যদিও জিন বেগম টেবিলে খাবার সাজিয়ে রেখেছিল সবার জন্য, কিন্তু কেউই আর খেতে আসেনি। জাঙ্কুক যখন নিচে এসে দেখলো কেউই খায়নি, খাবার যেমনটা তেমনই পড়ে আছে, এটা দেখে জাঙ্কুকও আর কিছুই খেলো না, ও নিজের রুমে চলে গেল। জাঙ্কুক রুমে যেতেই ওর কেন যেন বিরক্ত লাগছে, সব কিছুতেই কেমন যেন অসহ্য লাগছে ওর। জাঙ্কুক বিছানায় গা এলিয়ে দিল। বিছানায় এপাশ ওপাশ করছে জাঙ্কুক, কিছুই ভালো লাগছে না, কেন যেন বিরক্ত লাগছে ওর। কিসের জন্য বিরক্ত লাগছে সেটাও বুঝতে পারছে না। জাঙ্কুক নিজের চুলগুলো টেনে ধরে বলল, উফ, এবার বুঝতে পেরেছি, আমার সব বিরক্তির কারণ হচ্ছে ওই গাইয়া মেয়েটা। উফ, কিছুতেই আমাকে শান্তি দিচ্ছে না, জ্বালিয়ে মারছে অসভ্য এই বেয়াদব মেয়েটা আমাকে। এতদিন আমার রুমে ছিল, রুমে থেকে আমার পাশে থেকে আমাকে জ্বালিয়ে মেরেছে, এখন আমার রুম থেকে বেরিয়ে গেছে, তারপর আমাকে জ্বালিয়ে মারছে। আমার কাছে নেই, দূরে থেকেও আমাকে জ্বালিয়ে মারছে। ধেৎ, আমি কেন ভাবছি এই বেয়াদব মেয়েটার কথা? আমি তো নিজেই চেয়েছিলাম ও আমার কাছ থেকে দূরে চলে যাক, তাই তো ওকে আজকে সকালে ভয় দেখিয়ে আমার থেকে দূরে পাঠিয়ে দিলাম। তবুও কেন, উফ, কিছুই ভাবতে পারছি না, এত বিরক্ত লাগছে। উফ, আচ্ছা আমি কেন ভাবতে পারছি না? এখন তো আমার খুশি হওয়ার কথা,
মেয়েটা আমার কাছে নেই, আমি শান্তি করে ঘুমানোর কথা, কিন্তু কেন আমি তো ঘুমাতেও পারছি না। আর শান্তি, সেটা তো আমার সাথে রাগ করেছে বোধহয়, আমার ধারে কাছেও ঘেসছে না, খুব অশান্তি হচ্ছে। বুঝতে পারছি না কেন ওই মেয়েটার কথা এত মনে পড়ছে। ও তো ও ও কেন, দূর, ভালো লাগছে না কিছু। বুকের ভিতরে এত অশান্তি হচ্ছে কেন? এই মেয়েটার কথা এত বারবার মনে পড়ছে কেন? আরে, বাবার কথাটাই ঠিক হয়ে যায়নি তো আবার? আমার মনটা কি অসভ্য বেয়াদব মেয়েটাকে দিয়ে দিলাম নাকি? ধুর, কি ভাবছিস জাঙ্কুক এগুলো? না না, এটা কখনো হতে পারে না। তোর মন এই গাইয়া মেয়েটাকে কখনোই, না, ইস, ইম্পসিবল, এটা এটা হতে পারে না। ও গড, জাঙ্কুক তুই কেন ভাবছিস ওই মেয়েটাকে নিয়ে? বেয়াদব মেয়েটা তোকে ছাড়া তো দিব্যি ভালো আছে। তুই রাতে খাসনি, সেই খবরও নেই ম্যাডামের কাছে। আবার জাঙ্কুককে নিজের স্বামী হিসেবে দাবি করে। অসভ্য বেয়াদব মেয়ে একটা। শুনেছি বাঙালি মেয়েরা নাকি স্বামীকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। স্বামী না খেয়ে থাকলে স্ত্রীরাও নাকি না খেয়ে থাকে। কিন্তু এদিকে মেয়েটা তো খেয়ে দিয়ে বসে আছে। আরে, আমি না হয় তাকে স্ত্রী হিসাবে মানি না, কিন্তু সে তো আমাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছে। সে কিভাবে পারলো আমাকে ছাড়া একা একা দিব্যি খেয়ে নিতে? ধ্যাত, আমি আবারও ভাবছি এই মেয়েটার কথা। আমি আর একবারও এই মেয়েটার কথা ভাববো না বলেই জাঙ্কুক বিছানাতে এপাশ ওপাশ করতে লাগলো। কিন্তু আজকে ঘুমও যেন তার সাথে লুকোচুরি করছে। দু চোখের পাতায় কিছুতেই ঘুম নেমে আসছে না। শোয়া থেকে উঠে বসলো জাঙ্কুক। কিছুতেই মন শান্ত করতে পারছে না, বড্ড অশান্ত লাগছে নিজের মধ্যে। জাঙ্কুক এক পর্যায়ে বুঝতে পারলো ও আর এখানে থাকতে পারবে না। ওর মন কেন জানি জিন বেগমের রুমের দিকে টানছে। ও গুটি গুটি পায়ে জিন বেগমের রুমের দিকে এগোতে লাগলো। জাঙ্কুক মনে মনে ভেবেছিল হয়তো জিন বেগম আর তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জাঙ্কুকের ভাবনা ভুল প্রমাণিত হলো। জিন বেগমের দুয়ারের সামনে গিয়ে দেখলো ভেতরের লাইট এখনো জ্বলছে। তে আর জিন বেগম দুইজনই এখনো জাগনা আছে। জিন বেগমের হাতে খাবারের প্লেট, আর তার মুখে একটা বিরক্তির ছাপ। মনেই হচ্ছে তের উপর কিছু নিয়ে সে বিরক্ত হয়ে আছে। জিন বেগম বলল, তে দেখ, এখন কিন্তু আমার রাগ উঠবে। কতক্ষণ যাবৎ বসে আছি বলতো? তাড়াতাড়ি খেয়ে নে, ধর, ওষুধ খেতে হবে তো। কতটা রাত হয়েছে দেখেছিস? সেই সন্ধ্যায় একটু নাস্তা করেছিস, এখন পর্যন্ত কিচ্ছুটি খাসনি। তোর কি সুস্থ হতে হবে না নাকি? তে বলল, ভালো মা, আমি খাবো না বললাম তো, আমার খিদে নেই। জিন বেগম বলল, খিদে না থাকলেও তোকে খেতে হবে। একটা সত্যি কথা কি জানো ভালো মা, আমার না সত্যি খিদে পেয়েছে, কিন্তু তুমি যখন বললে আমার সুন্দর বেটা মানুষটাও খায়নি রাতে, তখন আমার সব খিদে উড়ে গেছে জানো। আমার সুন্দর বেটা মানুষটাও খায়নি। শ্বশুর আব্বু, সেও রাগ করে ঘুমিয়ে পড়েছে না খেয়ে। আর শ্বশুর বাবা খায়নি বলে তুমিও খাওনি, তোমরা কেউ খাওনি, তো মাঝখান থেকে আমি কি করে খাই বলো তো? আমি তো জানি তোমাদের সবার মাঝখানে ঝগড়ার কারণটাই হলাম আমি। তো আমার খাওয়াটা কি মানায় বলো তো? খিদে পেলেও আমি খাবো না, আমি খাবো না। আমার পুলিশ বরটা রাগ করে ঘুমিয়ে পড়েছে, খায়নি, সারাদিন কাজ করেছে, এখন না খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার জন্য। আর আমি খেয়ে দিয়ে দিব্যি ঘুমাবো, সেটা হতে পারে না। তুমি নিয়ে যাও খাবারটা, আমি খাবো না মা। জিন বেগম বলল, বাহ, বড্ড পেকে গেছিস তো। এখন যদি চুপচাপ পুরো খাবারটা শেষ না করিস, তাহলে কিন্তু তুই আমার হাতে মার খাবিতে। খাবারের বিষয়ে আমি জিমিন বা জাঙ্কুক কাউকেই ছাড় দিই না। খাবারে অনিয়ম করলে ওই দুইটাও আমার হাতে মার খায়। এবার তুইও আমার হাতে মার খাবি ওদের মতো, এই বলে দিলাম। তে বলল, আচ্ছা ভালো মা, তুমি কি ভেবেছো বলো তো? মারের আমি ভয় পাই না বুঝলে, এসব মার খাওয়ার অভ্যাস আমার আছে। চাচি সংসারে থাকতে অনেক মার খেয়েছি, তাই মারের ভয় আমি পাই না। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে করে তাহলে মারো, আমি কিছুই বলবো না, আমি চুপচাপ সহ্য করে নিব। তে কথা শেষ করার আগেই জিন বেগমের চোখ হঠাৎ করে দরজার দিকে গেল, আর সেখানে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অবাকই হলো, আর বলল, আরে জাঙ্কুক, এত রাতে তুই আমার রুমে? হঠাৎ মায়ের এই কথায় জাঙ্কুক চমকে উঠল। ও বুঝতে পারলো ওর মা ওকে দেখে ফেলেছে। ও এখন কি বলবে বুঝতে পারছে না। হালকা মাথা চুলকোতে চুলকোতে বলল, আসলে হয়েছে কি আমি জিন বেগম বলল, হ্যাঁ বল, কি হয়েছে? জাঙ্কুক বলল, আসলে হয়েছে কি, আমার না একটা নীল রঙের একটা ফাইল খুঁজে পাচ্ছি না। জিন বেগম বলল, কি বলছিস জাঙ্কুক? তোর সব ফাইল তো আলমারিতে থাকে, আর আমার রুমে সেগুলো কি করে আসবে? আমি তো তোর রুমে যাইও নি, আর কোনো ফাইলও আনিনি। তোর ফাইলের নিশ্চয়ই হাত পা গজিয়ে যায়নি যে আমি না আনা সত্ত্বেও হেঁটে হেঁটে আমার রুমে চলে আসবে। এই রুমে তোর কোনো ফাইল নেই, বুঝতে পেরেছিস? এখন যা, ভাগ এখান থেকে। জাঙ্কুক বলল, কেন আমি? থাকতেও তো পারে, না থাকার কি আছে? এই যে বিচ্ছু মেয়েটা আমার রুমে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, হতেও তো পারে
আমার রুম থেকে ফাইলটা এনে ও কোথাও ফেলে দিয়েছে। জাঙ্কুকের এই কথা শুনে তে একটু চেঁচিয়ে বলল, আরে আরে কি বলছেন এসব? মিথ্যে কথা বলছেন মা। উনি মিথ্যে কথা বলছে আমার নামে। আমি আমি কারো কোনো ফাইলে হাত দিইনি। আর হাত দিব কিভাবে? আমার হাত তো এমনিতেই লুলা হয়ে বসে আছে। মা, উনি আমার নামে মিথ্যা কথা বলছে। আমি সত্যি এইসব কিচ্ছু করিনি। আমি কিছু ধরিনি ওনার। পুলিশ, আপনি শুধু শুধু আমার নামে মিথ্যে বদনাম করছেন কিন্তু। জাঙ্কুক হুড়মুড়িয়ে রুমে ঢুকলো তের কথা শুনে। তের সামনে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি একদম চুপ থাকো বলে দিলাম। তুমিই সব নষ্টের গোড়া। যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। এটা শুনে তে বলল, আমি আবার কি করলাম? জাঙ্কুক তের হাত ধরে বলল, এই মেয়ে চলো, তুমি আমার সাথে রুমে চলো। যেহেতু তুমি আমার ফাইলটা হারিয়েছো, সেহেতু তুমি এটা খুঁজে দেবে। চলো আমার রুমে চলো। জিন বেগম জাঙ্কুকের হাত ছাড়িয়ে বলল, শোন জাঙ্কুক, ও কোথাও যাবে না। জিন বেগমের এই কথা শুনে জাঙ্কুক মনে মনে বলল, প্লিজ প্লিজ আমি ওকে আমার সাথে যেতে দাও। তোমার ছেলের ঘুম আসছে না এই বিচ্ছু মেয়েটাকে ছাড়া। তোমার ছেলে সারাদিন কাজ করেছে, রাতে খায়নি অবধি। এখন তোমার ছেলের ঘুমটাও আসছে না এই বিচ্ছু মেয়েটার কারণে। ওকে প্লিজ একটু ছেড়ে দাও। তোমার ছেলে একটু ঘুমোতে চায় এবার। একটু একটু হেল্প করো। আমি অনেক কষ্ট করে, অনেক বুদ্ধি খাটিয়ে এই পর্যন্ত এসেছি। এখন যদি তুমি ওকে আমার সাথে যেতে না দাও, তাহলে কিন্তু তোমার ছেলের ঘুম হারাম হয়ে যাবে, এই বলে দিলাম আমি প্লিজ ওকে ছেড়ে দাও। জাঙ্কুকের ভাবনার মাঝে ছেদ পড়ল জিন বেগমের আরেকটু জোরালো কণ্ঠ শুনে। দেখ জাঙ্কুক, ও তোর সাথে যেতে পারবে না। জাঙ্কুক বলল, কেন আম্মি? জিন বেগম বলল, ঘড়ির দিকে তাকিয়েছিস? রাত কটা বেজেছে? 12:30টার মতো বেজে গেছে। আর মেয়েটা তুই খাসনি বলে এখন পর্যন্ত খায়নি। ওকে এখন আমি খাইয়ে দেবো, তারপর মেডিসিন দেবো। ও শুয়ে পড়বে, তারপর আমি তোর রুমে গিয়ে তোর ফাইল খুঁজে দেবো। আমার মনে হয় না তোর ফাইল অন্য কোনো জায়গায় সরানো হয়েছে। সেটা যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে। তুই একটু ভালো করে দেখলেই খুঁজে পেয়ে যেতি। কিন্তু তুই তো খুঁজবি না। তোর ইচ্ছে হচ্ছে এই অসুস্থ মেয়েটাকে দিয়ে খাটানো, কিন্তু আমি সেটা হতে দেবো না। আমি ওর সব কাজ শেষ করে আমি ফ্রি হয়ে তারপর তোর রুমে গিয়ে তোর ফাইল খুঁজে দেবো। দেখবো তোর ফাইল কোথায় গিয়েছে। এখন তুই তোর রুমে যা। জাঙ্কুক এ কথা শুনে নিজেকে মনে মনে গালি দিতে দিতে বলল, উফ জাঙ্কুক, তুই শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝলি। মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে, এখন পর্যন্ত ওষুধও খায়নি। আর তুই কিনা মেয়েটাকে, ছি জাঙ্কুক, এটা তোর কাম্য নয়। জিন বেগম জাঙ্কুকে ডাক দিয়ে বলল, কিরে জাঙ্কুক, কি হলো তোর? শোন, রুমে যাওয়ার আগে কিছু খেয়ে নিস। রাতে না খেয়ে থাকতে হয় না, বুঝলি তো? জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, আমার খিদে নেই, আমি খাবো না। জিন বেগম বলল, কি বললাম? রাতে না খেয়ে থাকতে হয় না বলেছি তো। আর শোন, আমি তোর জন্য পাতলা খিচুড়ি আর ডিম করেছি। তুই তো পাতলা খিচুড়ি খাস না। তোর জন্য ঝরঝরো খিচুড়ি করেছি, নিচে টেবিলে রাখা আছে। তুই গিয়ে নিচ থেকে প্লেটটা নিয়ে আয়, আমি তোকে খাইয়ে দিয়ে পরে তোকেও খাইয়ে দিব, কেমন? জাঙ্কুক বলল, আচ্ছা মা, একদিন পাতলা খিচুড়ি খেলে কিছুই হবে না। আমি আজকে পাতলা খিচুড়িই খাবো।